বাবাই হ্যালো বন্ধুরা, সকলকে অনেক স্বাগত জানাচ্ছি। আজকে যে ব্লগটা দেখবে সেটা মোটামুটি 2 দিনের হাফ করে ব্লগ আছে এবং বেশ অনেক কিছু একসাথে শেয়ার করেছি, অনেক অনুভূতিও শেয়ার করেছি, তোমাদের কিছু কথার উত্তরও আজকে দিয়েছি। পুরো ব্লগটা কন্টিনিউ দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আমার বেশ কিছু ফিলিং বা অনুভূতি বা অভিজ্ঞতাগুলো তোমাদের সাথে যেহেতু শেয়ার করি, মনে হয় তোমাদের সেগুলোও কাজে আসবে বলে আমার মত। কারণ আমরা প্রতিনিয়ত নিজেদেরকে বদলানোর একটা চেষ্টায় থাকি নিজেদের ভালোর জন্য। যাই হোক, গতকাল কমেন্ট পেয়েছিলাম, পায়েল তোমাকে বেশ ফ্রেশ লাগছে কিন্তু এখন। হ্যাঁ, কেন বলো তো ফ্রেশ লাগছে? কারণ এখন টুকটাক নিজের স্কিনের যত্ন, নিজের মনের যত্ন নিতে শিখেছি। যত খারাপ কথা, অবাঞ্ছিত কথা, সেগুলোকে ইগনোর করতে শিখেছি। যারা ভালোবাসে তাদেরকে সবার আগে প্রাধান্য দিতে শিখেছি। কারণ আমার মনে হয় যে যারা আমাকে ভালোবাসে তারা আমার কাছে ঈশ্বরের আশীর্বাদ স্বরূপ। যাই হোক, ব্রেকফাস্ট বানাচ্ছি। এখানে আটা নিয়ে নিয়েছি পুরোপুরি, তার সাথে বেশ কিছুটা সাদা তেল নিয়ে নিলাম আর নুন চিনি নিয়েছি। কারণ এখানে পরোটা করব। আয়ুষ্মান পড়তে যাবে, ওর হিস্ট্রি জিওগ্রাফি পড়া ছিল। মানে তোমরা শুক্রবারের ব্লগ এটা দেখছো, শুক্র শনি 2 দিনের ব্লগ এখানে আছে। তো শুক্রবার দিন সকালবেলা ওর পড়া ছিল, যেটা রাতে থাকে। তোমরা অনেকেই খেয়াল করবে কিচেনে আমার পায়ের কাছে সবসময় একটা কাপড় থাকে। আমার পায়ে এতটুকু জল লাগলে আমি সহ্য করতে পারি না। ওই জন্য যদি বা হাত ধুতে গিয়ে একটু জল পড়লে আমি পায়ের কাছে কাপড়টা নিয়ে নিই। সেই জন্যই হয়তো মাঝে মাঝে ক্যামেরায় ধরা পড়ে যায়। আর এখানে প্যাস সিম্পল যেরকম জোয়ান ক্রাশ করে নিই, সামান্য নুন চিনি আর ওই সাদা তেল দিয়ে নর্মাল জল দিয়ে আমি আটাটাকে ভালো করে মাখবো। যাদের নরম 3 কোনা পরোটা করতে অসুবিধা হয়, আমার মনে হয় এই ছোট ছোট ট্রিক্সগুলো কাজে আসবে। বহুবারই ভাজ পরোটা দেখিয়েছি আর আমার ঘরে এইভাবেই পরোটা হয়। এটা খেতেও যতটা সুস্বাদু ততটাই সফট, এবং যতক্ষণ তুমি ক্যাসারোলে রাখতে চাও রেখে দাও, ওরকমই নরম থাকবে, এতটুকু শক্ত বা চামড়া হয়ে যাবে না। তো প্রথমে তো আমি গোল করে রুটিটা বেলে নিই, তারপরে মাঝখানে অল্প করে সাদা তেল, আবার একটা ফোল্ড করে আবার সামান্য সাদা তেল দিয়ে তারপরে 3 কোনা করে বেলে নিই। আগে তো 3 কোনা এরকম বেলতে পারতাম না, তো এইভাবে ভাজ করে করতে করতে দেখলাম বেশ পরোটাগুলো ভালোও হয় আর নরমও থাকে। আর জোয়ান দিই যাতে হজমটা ভালো হয়, গ্যাস অম্বল এগুলো না হয়। যে কোনো পরোটাতে বা যাদের লুচি খেলে গ্যাস অম্বল হয় তারা অল্প করে জোয়ান দিয়ে খেয়ে দেখো, আমার মনে হয় উপকার পাবে। তো ঝটাপট করছি। আর যখন আয়ুষ্মানের স্কুল বলো বা পড়া থাকে, আশির সাথে হাতে অনেক কিছু হেল্প করে দেয়। তো এখানে টুকটাক জিনিসপত্র করছে। আমটা বের করে দিয়েছিল, আমি বললাম আমটা কেটে দাও, মানে খোসা ছাড়িয়ে দেওয়ার জন্য ওগুলো করে দিয়েছে সব। আর গতকাল না, তার আগের ব্লগে তোমাদের সাথে যে সুজির পান্তুয়া বা গোলাপ জামুন আমি শেয়ার করেছি, তোমরা যদি বাড়িতে একবার ট্রাই করো বুঝবে বাইরে থেকে কোনো রকম যে প্রিমিক্স পাওয়া যায় সেগুলো কিনবার প্রয়োজন হয় না। আজকে এটা যেদিনের ব্লগ তার আগের দিনই আমি বানিয়েছিলাম। তো সকালবেলা একদম কতটা রসে টইটুম্বু রয়েছে এবং ভেতরে কতটা রস ঢুকেছে, এবং একদমই যে দোকানের মতনই দেখতে হয়েছে বা খেতেও হয়েছিল সেটা তোমরা বুঝতে পারবে। যদিও দোকানে তো মনে হয় ছানা দিয়ে বা ওই জাতীয় কিছু করে, আমি তো এটা সুজির করেছিলাম। তো যাই হোক, এদিকে কথা বলতে বলতে আয়ুষ্মানের জন্য 2টো পরোটা আমি এদিকে ভেজে দিলাম। আমি কিন্তু ময়দা খাই না একেবারে বলবো না, তবে যতটা সম্ভব এড়িয়ে চলার চেষ্টা করি। ওই জন্যই আটার পরোটাই সবসময় তোমরা দেখো। আর এই দেখো কতটা ফুলে উঠেছে আর মাঝখানটা একদম রসালো হয়ে গেছে। কিন্তু তোমাদের সাথে এই মানে ক্লিপটা আমি আগের দিনও শেয়ার করেছিলাম। এখন যাই আয়ুষ্মানকে খেতে দিই। শুধু এটা না, কিন্তু ওর জন্য রাজমাও রয়েছে, অল্প করে রাজমা রেখে দিয়েছিলাম। তো এইটা ছিল শুক্রবারের ব্লগ। এরপরে শনিবার দিন সকালবেলা এখানে না ছাদে এসেছিলাম। আসলে আমার বারান্দা বাগানে যে অপরাজিতা গাছটা ছিল আগে খুব ফুল হতো, কিন্তু আজ বেশ কিছু মাস কি বছর ঘুরতে চললো বোধহয় একটাও অপরাজিতা ফুল হয় না। কিন্তু আমি অনেকের দেখি বেশ সুন্দর 10টা 12টা করেও এক একটা গাছে, মানে আমার মতনই এরকমই গাছ, তাতে কিন্তু 10টা 12টাও ফুল হচ্ছে। আমার 10টা 12টা না হোক, অন্তত 4টে 5টা তো হবে। যেখানে আগে প্রায় 8 থেকে 9টা ফুল এভরি ডে দিত, কিন্তু প্রায় মাস ছাড়িয়ে বছর যেতে যাচ্ছে গাছের আমি বারবার কেটে ছোট করে দিই, সমানে জল দিই, রোদ লাগাই, তারপরে মাঝখানে সার এনে দিলাম, কিছুতেই কিছু হচ্ছে না। ধ্যার ধ্যার করে খালি বেড়ে যাচ্ছে, পাতাগুলো বড় হয়ে যাচ্ছে, কিন্তু কোনো ফুল হওয়ার নামগন্ধ নেই। তোমরা জানিও এর কোনো উপায় আছে কিনা বা কোন ধরনের সার দিতে হবে। আসলে এই বিষয়ে আমার খুব একটা
জ্ঞান নেই। তখন ওইটুকু ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম ওপরে গিয়ে। আর একেবারে লাঞ্চে চলে এসেছি। দেখো কালকের এই বিরিয়ানি বানিয়েছিলাম জানো তো, রাতে আয়ুষ্মান ছিল না, ওই বাড়ি গেছিলো। আর আমরা রাতে একটুখানি ওই ব্রেস্টের পিস ছিল, যে কাবাবের পিসগুলো এনেছিল না, ওই ছোট ছোট পিস, ওই দিয়ে ঝটপট কি বানাবো, সব থেকে ইজি লাগে বিরিয়ানি বানানো। আর একেবারে বানিয়েছিলাম যে সকালবেলা আমার কাজ থাকবে কিছু, সেই কাজগুলো করবার জন্যই রাতে একেবারে বানিয়ে রেখে দিয়েছি। তো আয়ুষ্মান চলে এসছে, এখন ওকে খাবারটা গরম করে দেব। ভালোই হয়েছে জানো তো, খারাপ হয়নি কিন্তু খেতে। মানে ওই ব্রেস্টের পিসে তো একদম তেল থাকে না, কিন্তু ব্রেস্টের পিস ছাড়া অন্য পিস হলেই বেশি ভালো হয় খেতে। যাই হোক, ফ্রিজে তো আমার চিকেন আমি বেশি করে এনেই রাখি, ওই জন্য এইটা ছিল, এটাই করেছি। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি এই গরমের দুপুরবেলা, শুভ দুপুর সকলকে জানাই। আশা করছি বন্ধুরা সকলেই খুব ভালো আছো, আমিও এখন বেশ আছি ভালোই। তো গরম হোক যাই হোক, আমাদের তো বুদ্ধি করে ঘরের কাজ করতেই হবে। সকাল থেকে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে একদম রাত্রি যতক্ষণ না বিছানায় গিয়ে ঘুমোচ্ছি ততক্ষণ পর্যন্ত আমাদের কাজ কাজ কাজ। তো স্নান পুজো অনেকক্ষণ সেরে নিয়েছি, আয়ুষ্মান তারপরে এলো, আমি ততক্ষণ ঘরের যাবতীয় কাজ সেরে নিয়েছি। খালি জানো তো আজকে ওপরটা না মুছতেই হবে আমাকে, ওপরটা খুব নোংরা হয়ে গেছে। ওপরটা যাবো বিকেলবেলা মুছবো, এখন মুছবো না। আর কারণ সকালে কিছু ইম্পর্টেন্ট কাজ ছিল, আশিসের সাথে আর কি বেরিয়েছিলাম, সেই সমস্ত কাজগুলো কমপ্লিট করে তারপরে এসে এই সমস্ত করেছি, বাজারপত্র কিছু এনেছি। একটু ওই জন্য যখন কি হয় এরকম বেরোনো থাকে আমার, বা ধরো খুব গরম লাগছে আমার, খুব গরমে এই সময় প্রচণ্ড গরম পড়েছে, কষ্ট, আমি কি করি রাতের দিকে কিছু খাবার অন্তত বানিয়ে রেখে দিই। তাহলে কি হয় পরের দিন আমার বেরোতে গেলে এত প্রেশার থাকে না। ধরো কোথাও আমি যদি কোথাও ঘুরতে টুরতে বেরোই, পরের দিন হয়তো কোথাও বেরোনোর আছে, কারোর সাথেই হোক, কোথাও কেনাকাটা করতে যাওয়া, যাই থাক, আগের দিন হয়তো ডিমের ঝোল, রাত্রিবেলা ডিমের ঝোল বা মাছের ঝোল বা মাংস করে রেখে দিই, পরের দিন শুধু ভাত করলে হয়ে যায়, ভাতের মধ্যে একটু উচ্ছে কুমড়ো আলু সেদ্ধ দিয়ে দিলাম, হয়ে গেল। একটু ডাল, বা যদি সকালবেলা পারি একটু ডাল সচরাচর করি না, ভাতের মধ্যে সব সেদ্ধ দিয়ে দিই আর একটা পদ হয়ে যায়। এইরকমই বুদ্ধি করে করি, কারণ সকালবেলা হুড়পুর করে ওই ব্রেকফাস্টটুকু বানাবার মতন আমার সময় থাকে, তারপর আর অন্য কিছু বানাবো সেই সময়টুকু আর থাকে না। তো সেই জন্য, কারণ আমি সবসময় ব্রেকফাস্ট ঘরে বানানো করি, হয় রুটি খাই, সেটা করতেও তো একটা মিনিমাম টাইম লাগে, তো সেই সমস্ত করে আর হয়ে ওঠে না। এখন চলো ভিডিও শুরু করেছি, দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। জানো তো ভেবেছিলাম আজকে আর কোনো ভিডিও পোস্ট করব না, মানে সানডের কোনো ভিডিও করব না, স্যাটারডে যেটুকু হয়েছে পরে সোমবার দেবো, তো রোববার দিন কন্টিনিউ করে নেব। কিন্তু অনেকগুলো দুধ ফ্রিজে ছিল, ভাবলাম যে ছানা পোড়া রেসিপি তো চেয়েছো, ভাবলাম করেই নিই, বাই চান্স যদি গরমে দুধগুলো কেটে যায়। তো ছোট ছোট প্যাকেট প্রায় 5টা মতন ছিল, আর একটা 1.5 লিটারের প্যাকেট ছিল, প্রায় 2 লিটারের একটু বেশি হবে আর কি, আর না 2 লিটার পুরোপুরি, কারণ এগুলো 200 ছোটো ছোটো প্যাকেটগুলো। আর এখানে না আমি সব কটা প্যাকেট একসঙ্গে কেটে বসিয়ে দিয়েছি। বেরিয়েছিলাম আশিসের সাথে, ওই যে ভাবলাম ভিডিও কোনো রকম করবো না, আমরা মাঝে মাঝে দুজনে বাইকে করে, বিশেষ করে আমিই বলি সন্ধ্যাবেলা যদি টাইম থাকে, অফিসে তো ওকে আবার সন্ধ্যাবেলা যেতে হয়, তার আগে দুজনে আমরা একটু বাইকে করে বেরিয়ে পড়ি। আয়ুষ্মানের বিশেষ করে যেদিন পড়া থাকে আমি বেশ ভালো করে সাজি দিয়ে তারপরে ওকে ভালো করে বাইকে ধরে দুজনে বেশ অনেকক্ষণ ঘুরে আসি। খুব বেশি দূরে যাই না, কারণ আবার আয়ুষ্মানকে আনবার একটা ব্যাপার থাকে, তো ওই ঘন্টা দেড়েকের মধ্যে যেটুকু ঘুরে আসা যায়, হয়তো দুজনে কোথাও 1 প্লেট মোমো দুজনে ভাগাভাগি করে খাই, বা কোনো সময় একটা রোল নিয়ে দুজনে ভাগ করে খাই, কারণ সন্ধেবেলা খুব বেশি বাইরের খাবার দাবার আমরা চেষ্টা করি না খেতে। দেখো আমি একটা জায়গায় পড়েছিলাম যে ইউ উইল নেভার বি দিস ইয়াং আগেন, মানে তুমি তোমার যৌবন বা তোমার এই সৌন্দর্য বা যৌবনই ধরো, তুমি কিন্তু আবার ফিরে পাবে না। তাই অনেকে আছে না যে বয়স হওয়ার আগেই বয়স্ক হয়ে যায়, সেটা আমি একেবারেই হতে চাই না। অনেকক্ষণ বাদে আবার তোমাদের সাথে দেখা হয়েছে, 1 সেকেন্ড দাঁড়াও বাবা, এই টিভিটা একটু আস্তে করো। অনেকক্ষণ বাদেই তোমাদের সাথে আবার দেখা হয়েছে, তার কারণ হচ্ছে ওই যে তখন দেখলে তো আয়ুষ্মানকে খেতে দিলাম বিরিয়ানি গরম করে, ও খেলো না, পুরো রেখে দিয়েছিল। ওই বাড়ি থেকে পরোটা, তারপরে ডিমের কষা, এই সমস্ত খেয়ে এসেছে, একটু বেলা করেই খেয়েছে, যার ফলে কি ওর একদম খিদে ছিল না, পুরো খাবার রেখে দিয়েছিল, ওই খাবারটাই আবার ওকে দিলাম।
এখন ওর ডিনার হয়ে গেছে, আমি আর রাতে কিছু খাবো না, কারণ আমার পেটটা ভীষণ ভার ভার লাগছে। আর এটা কি বলতো, এই যে গরমের জন্য না আমার এরকম হচ্ছে। তবে থেকে বিচ্ছিরি গরম পড়েছে, তবে থেকে আমার শরীরে এই হজমের অসুবিধা শুরু হয়েছে। আবার এই গরম যতদিন চলবে ততদিন আমার এই সমস্যা। একটু যদি বৃষ্টি হয় আমি একদম ফুরফুরে থাকি। এই একদম বিচ্ছিরি একটা মানে বিচ্ছিরি রকমের একটা ওয়েদার না। তুমি ফ্যানের তলায় বসলে তোমার আরাম লাগবে, এমন নয় যে ফ্যানের তলায় খারাপ লাগছে বা কিছু, তা না। আগে যেমন ফ্যানের তলায় মানুষে ঘামতো, এখন ফ্যানের তলায় বসলে আরাম লাগে। আবার যেই ফ্যান থেকে এই কিচেনে আসবো দম আটকে আসবে। আরো আমার শরীর, আর গ্যাসের সামনে যে হাই ফ্লেমে রান্না করি না, পেটের এই সাইডটা পুরো গরম হয়ে যায়। আজকেই তো আজকে না গতকাল আমি ডিমের কষা রান্না করছিলাম, রাত্রিরে আবার বিরিয়ানি করেছি। এবার হাই ফ্লেমে যখন ডিমের কষাটা যখন কষাচ্ছি, ওই ভাবটা না পুরো এই জায়গাটা আমি হাত দিয়ে দেখছি কি পুরো পেটটা গরম হয়ে গেছে আমার। এই করে করে আমাদের মেয়েদের জানো তো শরীর গরম হয়, যারা আমরা এরকম সারা মানে কিচেনে রান্না বান্না করি, করতেও তো হয়, সেটা কথা নয়, কিন্তু এই করে হয়। আর মানে আমার একদমই, অনেকে থাকে একটু উঁচু বা একটু নিচু, আমার একদমই পেটের কাছাকাছি পড়ে। আর কি আমার একজন বন্ধু জিজ্ঞেস করছিলে, মৌটুসি মনে হয় কি, যে পায়েল তোমার নাইটি গুলো সবসময় ছোট হয় কেন? আমি অ্যাকচুয়ালি নর্মাল যে নাইটি সেটাই কিনি। এবারে আমার একবার কাচবো তো পায়ের ওপরে, মানে গোড়ালি থেকে এতটা উপরে উঠে যাবে। এবার যদি আমি বলি আমাকে অনেক লম্বা নাইটি দিন, সেটা আবার অনেক লম্বা, যারা ধরো 5 ফুট 10, 5 ফুট 11 যাদের হাইট, তাদের জন্য ওগুলো ঠিক আছে, ওগুলো আবার লোটাতে থাকে, ওই বেঁধে পড়ে যাওয়ার আবার চান্স থাকবে। ওই জন্য আমি ওগুলো কিনি না। একটু ছোট থাকলে আমার সুবিধাই হয়। মানে অনেকে থাকে না, দেখবে কোমরে বেঁধে কাজ করে, আমাকে ওই জিনিস করতে হয় না, আমার এমনি এমনি উপর দিকে ওঠানো থাকে। আমি নর্মাল নাইটি কিনি, একটু ভালো নাইটি কিনি, দামি দিয়ে কিনি। কিন্তু লম্বাদের, একদম লম্বাদের জন্য একটু যদি বলি আমাকে লম্বা দেখে দিন, তাহলে ওই একদম ঝুল অব্দি দেবে। আমার ওটাকে মোড়াতে খুব একটা লাগে না আমার, ওগুলো যে খুব একটা মোড়াতে লাগে তা নয়। তবে কি হোঁচট খাওয়ার একটা টেন্ডেন্সি থাকে, ধরো আমি ঝটপট ঝটপট সিঁড়ি দিয়ে ওঠানামা করি, তো ওই জন্য আমি খুব বেশি লম্বাদেরটা কিনি না। যেটা সবাই অ্যাভারেজ নাইটি যেরকম সবাই কিনে, আমি সেটাই কিনি, কিন্তু একবার কাচলেই খেপে যায়। আজকে ছানা ভাপাটা করবো, এখন অনেকটাই রাত। আর যেহেতু আমার তেমন কোনো রান্না বান্না নেই, আমি আশিসকে বললাম একটা শালপাতা নিয়ে আসো। এর আগে যতবার করেছি শালপাতা লাগেনি, কিন্তু শালপাতা পোড়া একটা গন্ধ থাকে, দেখবে অ্যাকচুয়াল যেটা মানে করে, শালপাতা ছাড়াও হয়ে যায়। কিন্তু আমি আজকে একটু শালপাতাটা নিচের দিকে দেবো, যাতে ওই একটা স্মোকি ফ্লেভার আসে। তো আমি সবে দুধটা গরম করতে বসিয়েছি, দাঁড়াও দুধটা ভালো করে আগে গরম করেই নি, কম আছে না করে। এখন তো বললাম যে আমুল গোল্ডটা নিচ্ছি না, ভীষণ কেটে যাচ্ছে বলে। আর যে আমুল গোল্ডের যে টেট্রা প্যাকগুলো, ওগুলো আগে আমি মাঝখানে কিনছিলাম, এবারে কোনো সময় আমি দেখেছি মালাই পড়ে না বলেই ওগুলো কিন্তু আমি অত দাম দিয়ে যখন কিনবো, আমার তো ওটাতে ঘি বানানো হয়ে যায় না, অনেকটা ঘি বানানো হয়ে যায়। তো এই জন্য আমি টেট্রা প্যাকের আমুলটা নিই না, নর্মাল দুধটাই আনি, প্যাকেট ফ্রেশ দুধটাই নিই। চা করতাম ওটাতে, সেটাতেও একটা কিন্তু ফারাক লক্ষ্য করাই যেত। তাই হোক, এটা মেট্রো রিচ নিয়েছি, আর নর্মাল মেট্রো যে কাউ মিল্ক সেটাও আছে এর মধ্যে। এই দুধ গরম করে না কোনো সময় গিয়ে বসা যায় না, যেই আমি একটু এই এখন ফুটছে না, যেই আমি চোখটা ওইদিকে দেবো বা ভাবি যে 2 মিনিট একটু ওদিক দিয়ে ঘুরে আসি, পুরো দুধ পড়ে একাকার হয়ে যাবে। আমাদের সবারই একদিন বয়স হবে, শরীরের বয়স হবে, মনের বয়স হোক না হোক, কিন্তু এই যে টাইমটা আমরা কাটাচ্ছি, হাতে পায়ে জোর আছে, মনে শক্তি আছে, শরীরে শক্তি আছে। আমরা অনেক সময় কি করি, বিভিন্ন কারণে বাড়িতে অশান্তি হয়, সিনক্রিয়েট হয়, সেই সমস্ত নিয়ে ব্যস্ত থাকি। তার ফলে কি হয়, আমাদের মুখে চোখেও কিন্তু সেই ছাপ পড়ে, নিজেদের সৌন্দর্য নষ্ট হয়। তাই যতক্ষণ আমরা এই পর্যায়টায় রয়েছি, সেই পর্যায়টা আমাদের সুন্দরভাবে এনজয় করতে হবে। যাই হোক, সেই সমস্ত কথা পরে না হয় বলা যাবে। আপাতত দেখো দুধটা বেশ গরম তো হয়েই গেছিলো, ফুটিয়ে রেখে দিয়েছিলাম। এখানে আমি 1 হাতা যদি ভিনিগার দিই, 2 হাতা জল দিয়েছিলাম। তো সেইটা দিয়েই ছানাটা, যেহেতু অনেকটা দুধ, তাই ছানাটা কাটাতে আমাকে ভিনিগারের সাহায্য নিতে হয়েছে। লেবু ছিল, একটা লেবু ছিল, সেটা দিয়ে ছানা কাটানো যেত না, তো ভিনিগার দিয়ে করলাম। দেখো সুন্দর নরম ছানা কেটে গেছে। এখন এটাকে আমি ছেঁকে কিছুক্ষণের জন্য, এই টক জলটা যাতে মানে রিলিজ হয়ে যায়, সেটা তো করবই। এখন এই যে এটাকে একদম ছেঁকে জলটাকে ঝরানোর জন্য রেখে দেব। তারপরে কিন্তু এই ছানাটাকে খুব ভালো করে ধোবো। তো চেপে চেপে ছানার জলটাকে আমি আলাদা করে নিয়েছি, আর এরপরে প্রথমে কলের জলে ভালো করে ছানাটাকে ধোবো, যাতে এর মধ্যে একটুও টক ভাব না থাকে। তারপরে আবার রান্নার যে ভালো জল, সেটা দিয়ে ধুয়ে রাখবো।
এতে করে তোমরা একদম যেরকম বাইরে ছানা পোড়া বা ছানার কেক দোকান থেকে কিনে খেয়েছো ঠিক সেরকম খেতে হবে। তো এদিকে ধুয়ে আমি কিছুক্ষণের জন্য এটাকে সাইড করে রেখে দেবো। এরপরে চলো, বেশ অনেকক্ষণ জল ঝরে গেছে, আমি আবার বাটির মধ্যে কিন্তু ছানাটাকে ট্রান্সফার করে নিয়েছি। কি কি লাগবে খুব ভালো করে বলে দিচ্ছি, এই স্টেপটাই কিন্তু আসল স্টেপ। হ্যাঁ, প্রথমে ছানাটাকে খুব ভালো করে চটকে নরম করে নেব। তা বলে কিন্তু ওই রসগোল্লাতে যেরকমভাবে একদম হাতের তালু দিয়ে স্ম্যাশ করতে ওরকম করব না। এখানে টোটাল 7 চামচ আমি সুজি নিয়েছি, 7 চামচ সুজি নিয়েছি। আর এখানে দেখো 1 2 3 4 5, প্রথমে 5 চামচ চিনি দিলাম। এটাকে ভালো করে তোমরা চাইলে কিন্তু এই পর্যায়ে চিনিটাকে গুঁড়ো করেও দিতে পারো। আমি গোটা চিনিই দিয়েছি, মাখতে মাখতে এমনিই ওটা নরম গলে যায়। এখন এটাকে খুব ভালো করে আগে মেখে নেব। তো আমি এখানে আশিসকে টেস্ট করে দেখাচ্ছিলাম যে মিষ্টিটা ঠিক আছে কিনা। ও বললো না আরেকটু লাগবে, তো আমি আরও 2 চামচ দিলাম, তারপর আবার কিছুটা দিলাম। এরপরেও চিনিটা কিন্তু যেহেতু সুজি ফুলে উঠবে এবং কেকটাও বেশ বড় হবে, মিষ্টিটা বড় হবে, তাই চিনিটা কিন্তু পরিমাণ মতন দিতে হবে। মিষ্টি জিনিসে মিষ্টি না হলে তার স্বাদ কোনোভাবেই বাড়ে না। তো আমি আরও 1 চামচ মতন চিনি দিয়ে, যেহেতু মোটা দানা চিনি তাই আরও 1 চামচ মতন দিয়ে এটাকে একদম পরিমাণ মতন চিনি দিয়ে আর দিলাম হচ্ছে এলাচ গুঁড়ো। আশিসকেই পাশে বলছিলাম একটু এলাচটা থেতো করে দাও। ও যখনই এদিক ওদিক দিয়ে পাস করে, হয়তো বাথরুমে যাচ্ছে, আমি কিছু না কিছু কাজ বলি যে এটা করে দাও ওটা করে দাও। যাই হোক, এখানে 4 চামচ মতন ঘি দিলাম। আমি তো মর্টন ব্র্যান্ডের ঘি ইউজ করি, এর থেকে আর ভালো ঘি আমার কোনোটা মনে হয় না। যারা একবারও করনি, আমার মনে একটা ছোট্ট ঘি অন্তত মর্টন ব্র্যান্ডের কিনে খেয়ে তারপর আমাকে বলো কেমন। আর এই যে এখানে হয়ে গেছে, ঘিটা অবশ্যই কিন্তু দিতেই হবে, মাস্ট, ওটাই কিন্তু ফ্লেভারটাকে আনবে। তো এইবারে প্রথম শালপাতা দিলাম। শালপাতাটা একেবারেই অপশনাল, দিলেও হয় না দিলেও হয়, একই টেস্ট হয়। একটু শালপাতা স্মোকি ফ্লেভারটা সেই যা, সামান্য পরিমাণে ঘি শালপাতাতে লাগিয়ে নিলাম যাতে খুব স্মুথলি পরে শালপাতাটা উঠে আসে আর কি। এরপরে ওই যে ছানাটা যে মেখে রেখেছি, ওই মাখার মিশ্রণটা পুরো ওর সাথে স্প্রেড করে দেবো। আমি যদি একটু কম ছড়ানো বাটি নিতাম, কেকের টিন বা কিছু, তাহলে আরও ভালো হতো জিনিসটা। তোমরা পারলে একটু যদি স্টিলের নাও তাহলেও চলবে। এরপরে তোমাদের সাথে শেয়ার করছি যেটা আমার যখন মাইক্রোওভেন ছিল না, আমি যেভাবে কেক বা পিৎজা বানাতাম, সেই তত বছরের নুন এটা। সেই নুনটাকে আমি বারবার রিইউজ করি এবং টিফিন বক্সে করে আবার পরের দিনের জন্য রেখে দিই। কড়াইয়ের মধ্যে নুন দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে এভাবে আগে কিন্তু এটা আমি দেখছি জাস্ট হবে কি না, প্রিহিট করে নেবে, তারপরে কিন্তু দেবে। স্ট্যান্ডটা দিয়ে আগে প্রিহিট করে নিতে হবে। তো আমি জাস্ট দেখছিলাম যে ঢাকনাগুলো ঠিক মতন দেওয়া যাবে কি না, কিন্তু হচ্ছিল না। ওই জন্য আরেকটু ছোটো বাটি নিলে আমার ভালো হতো। যাই হোক, একটা প্লেট বসিয়ে নিয়ে আগে এটাকে আমি প্রিহিট করে নিয়েছি এবং তারপরে এর মধ্যে বাটিটা বসিয়ে এখন এটাকে ঢেকে আমি 45 মিনিটের জন্য এটাকে ছানার কেকটাকে হতে দেবো। তোমরা কিন্তু ঠিক এইভাবেই, যে আমি কেকের ব্যাটার বানানো বা কেক বানানো দেখিয়েছি, এইভাবেই কেক বানাতে পারো। পিৎজাও খুব ভালো হয়। তো বুঝতে পারছো সাইড দিয়ে কালার ধরতে শুরু করেছে। এটা আরও কিছুক্ষণ হবে, তবে গ্যাসটা এই মুহূর্তে আমি একদম বন্ধ করে দেবো। আর তারপরে এই যে ওপর থেকে এই পাতাগুলো এখন দিয়ে দেবো, তাহলে একটা সুন্দর কালার আসার সম্ভাবনা থাকবে আমার মনে হয়। এটা আমি ফার্স্ট টাইম দিচ্ছি, কিন্তু এর আগে আমি কোনো দিন দিইনি। ওপরটা সাদা আরেকটু হবে, সাদা থাকতে থাকতেই আমি নামিয়ে নিতাম। দিয়ে দেখি, নাহলে একটা অন্তত শালপাতা সেই সোদা সোদা গন্ধটা তো আসবে। তো দেখো, এটা চেক করব ভেতরটা কাঁচা আছে না হয়ে গেছে। দেখো হয়ে গেছে, চামচ একদম পরিষ্কার উঠেছে, কোনো রকম মাখামাখি হয়নি। আর এদিকে সুন্দর কালার এসে গেছে। এটা উল্টিয়ে তোমাদের দেখাবো। একদম পারফেক্টলি ছানার কেক ডান, বা ছানা পোড়া যাই বলো। ওপর দিয়ে শালপাতা দেওয়ার অ্যাকচুয়ালি কোনো প্রয়োজন নেই। চলো এবার এটা অনেকক্ষণ আমি গ্যাস অফ করে আবার ঢেকেও রেখে দিয়েছিলাম যাতে ভালো করে এটা বেক হয়। আপাতত হয়ে গেছে, এটাকে এবার উল্টে বসাবো। হ্যাঁ, এটা তুলতে গিয়ে না একটুখানি ভেঙে গেছে, চিপকে গেছিল আর কি। দেখো ছানা পোড়া। এবার এটা একটু ঠান্ডা হলে তারপরে কাটতে হবে, কিন্তু আমার ঘরে কেউ কাটার সময় দেবে না। এটা কি বলো তো, যত ছড়ানো বাটি কম নেবে তোমার জিনিসটা তত ভালো হবে, হবে। আমার যেহেতু আজকের বাটিটা অনেকটা ছড়ানো ছিল, কেকের অন্য বাটি নিলেও ভালো হতো,
আমার যে কেকের বাটি আছে গোল, ওরকম নিলেও ভালো হতো। ওগুলোতেই করি। আজকে ভাবলাম হয়তো একটু বেশি বড় করব, একটু ছড়ানো নি, শালপাতাগুলো দিতে সুবিধা হবে। তবে শালপাতার দারুণ একটা গন্ধ বেরোচ্ছে। তো ভালোবাসি না আমি এই পার্টিকুলার এই মিষ্টিটা খেতে, ভীষণ পছন্দের মিষ্টি একটা। আমার বাবা নিয়ে আসতো। তো হওয়ার পর ওদেরকে টেস্ট করতেও আমার দিয়ে আসা হয়ে গেছিলো। আমি বাজারে গেছিলাম, তো ভাবলাম যে কি কি কিনেছি তোমাদের সাথে একবার দেখাই, শেয়ার করি। আমি সামান্যতম কিছু কিনলেও, সবজি কিনলেও তোমাদের দেখাই, এটা আমার ভালো লাগা, আর কিছুই না। তো দেখো, একটা কথা আমি বলি, এক একজন ব্লগারের লাইফস্টাইল এক এক রকম। আমি সামান্য যেরকম তোমার একটা সাধারণ সংসার হয়, যেরকম একটা সাধারণ পরিবার হয়, আমি নিজেকে ঠিক সেইভাবেই দেখতে ভালোবাসি, সেরকমভাবেই চলতে ভালোবাসি। ভিডিও করবার জন্য আমি কোনো রকম লাক্সারি লাইফ লিড করি না, না আমি কোনো রকম আর্টিফিশিয়াল কিছু দেখাই। আমি ঘরে যেভাবে ঘুম থেকে যখন উঠি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। এখন চেষ্টা করি একটু নাইটিটা পরে সামনে কম আসতে, কারণ বয়সের সাথে সাথে আমার এটা মনে হয়, বা সময়ের সাথে সাথে এটা মনে হয়, আরও 10টা মানুষ দেখছে, নিজেকে একটুখানি প্রেজেন্টেবল, একটু চুলটুলগুলো যত্নে রাখতে। সবসময় সেটা পসিবল না, কিন্তু তবুও চেষ্টা করি একটু ভালোভাবে একটা ক্যামেরার সামনে যখন আসছি একটু সুন্দরভাবে আসতে। বাকি আমার যা জীবনযাত্রা, যেরকম তোমাদের সকাল থেকে ঘুম থেকে উঠে হাজব্যান্ড বেরোবে, ছেলে বেরোবে, মানে বাচ্চা বেরোবে, কাজকর্ম যেরকম থাকে, তারপরে ফিউচার প্ল্যানিং যেরকম থাকে, প্রেশার যেরকম থাকে সংসারের, ফ্যামিলি, পলিটিক্স, অনেক কিছু, পুরো আমার লাইফটাও সেরকম। আমি কখনো কোনো কিছু ঢেকে রেখে তোমাদের কিছু দেখাই না। হাজব্যান্ডের সঙ্গে ভালোবাসা থাকলেও সেটা দেখাই, হাজব্যান্ডের সঙ্গে মনোমালিন্য হলেও সেটা অন্যভাবে প্রেজেন্ট করি, কারোর সঙ্গে কিছু হলে সেটা অন্যভাবে প্রেজেন্ট করি, যে না এই কারণে আমার মনটা খারাপ। কারণ ডেলি আমার যা হয় আমি সেটাই দেখাই, বানিয়ে বুনিয়ে কিছু করি না। তো সেখানে ভুল চুক জীবনে প্রত্যেকটা মানুষ মাত্রই হয়, আমারও হবে। প্লাস আমার যেটা লাইফ, যখন পুজো করি, তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করো তুমি কি খেয়ে পুজো করো? হ্যাঁ, আমি ব্রেকফাস্ট করেই পুজো করি। আমার না খেলে এখন তো আরোই চূড়ান্ত সমস্যা হচ্ছে, তো আমি ব্রেকফাস্ট করে একটু বেলার দিকেই এখন পুজো হয়। আগে যেমন আমি সকাল সকাল পুজো করতাম, এখন আমার এডিটিংয়ের চক্করে সব কিছু গন্ডগোল হয়ে যাচ্ছে। রাতের দিকে আমি এডিটিং করে শুতে পারছি না, মানে এডিটিং হচ্ছে না আমার রাতের দিকে করা, তাই আমি দেরি হয়ে যাচ্ছে। এবারে সেই সমস্ত কিছু একটা সারাদিনে যা থাকে আমি সেগুলোই তোমাদের সামনে দেখাই। তো আমাকে এক বন্ধু যে সে গতকাল বলেছো, তাকেই বলছি, আমার নামটা ঠিক বন্ধুর মনে পড়ছে না, কিন্তু মোটামুটি আমাকে আগাগোড়া কমেন্ট করে, ভালোই বাসে আমাকে, সেটা ওর মনে হয়েছে, ওর বক্তব্য আমাকে জানিয়েছে, হতেই পারে। তবে আমি আমার দিকটা বলি, আমি তো আমার একটা পুজো করতে ধরো 45 মিনিট থেকে 1 ঘন্টা লাগে, তোমাদের কয়েক সেকেন্ড দেখাই, তার মাঝখানে ক্যামেরা বন্ধ করে পুরো ট্রাইপড সবাই দূরে সরিয়ে দিই। এটা জাস্ট আমি তোমাদের ক্লিয়ার করলাম যে কিভাবে দেখাই। মন্ত্রগুলো শুনতে ভালোবাসা, এমনও হয়েছে একটা মন্ত্র হয়তো ঠাকুরের কাছে আমার বলা হয়ে গেছে, তারপর আবার ক্যামেরা অন করে আমি সেই মন্ত্র তোমাদের জন্য পাঠ করেছি বা কিছু, যেহেতু মন্ত্র অনেকে শুনতে চায়। আর আমি আমার পুজো দেখাবই, আমার ঠাকুরকে আমি দেখাবোই, এটা আমার ভালো লাগা, ব্যাস এইটুকুই। এবারে বাড়াবাড়ি হয়তো সেটা তুমি দেখছো, একটা বললাম যে একটা সাজিয়ে গুছিয়ে প্রেজেন্ট করা, একটা ভিডিও সুন্দর করে বানানো, না হলে ধরো এই কিনে এনেছি দেখো এই একটা হল বানিয়ে দেওয়া কিন্তু খুব সহজ, কিন্তু একটা লাইফস্টাইল তুলে ধরাটা খুব কঠিন। আর একটা লাইফস্টাইলের মধ্যে একটা গৃহিণীর লাইফস্টাইল এগুলোই পড়ে। আমার ঘরে যখন আমি পুজো দিতে পারি না, আমার ঘরে কেউ পুজো দিতে পারে না, যদিও আয়ুষ্মানের একটু হলো ও দিয়ে দেয় কখনো কখনো, সেটাও তোমাদের বলি, যেরকম আমার চলে আমি সেরকম তোমাদের বলি। তো মানুষ তো আমি, আমার ভুল চুক হবে। তবে হ্যাঁ, অবশ্যই তোমাদের প্রত্যেককে, ও যে কমেন্ট করেছে ও কিন্তু আমাকে কোনো আঘাত দিয়ে কথা বলেনি, যে আঘাত দিয়ে কথা বলে তার কোনো কথার আমি রিপ্লাই দিই না, আর তাকে আমি সত্যি বলতে আর ইয়েতে রাখিও না। কিন্তু সে আমায় কোনো আঘাত দিয়ে কথা, তার মনে হয়েছে সে বলেছে, আর আমিও তাকে বন্ধু হিসেবে আমার এটা ক্লিয়ার করলাম, কোনো অসুবিধা নেই। আর এটা তো তুমি একদমই ঠিক বলেছো যে জব ধ্যান, এই যে রাত্রিবেলা যখন আমি ঠাকুরের কাছে প্রণাম করি, এটা বলছি কথার কথা, আমি কখনো কাউকে দেখিয়ে প্রণাম করি না। মানে আমার যদি ঠাকুরকে কিছু বলার থাকে, যখন কেউ থাকে না, যখন খুব কান্না থাকে, আমরা কি কারোর সামনে কাঁদি? আমাদের যখন যেটা দুঃখ হয় আমরা কি কাঁদি? আমার ঠাকুরের কাছে আমি এমনও হয়েছে গড়াগড়ি দিয়ে কেঁদেছি, সেটা কি লোকের সামনে কেঁদেছি? কখনোই না। এমন অনেক অনুভূতি থাকে যেগুলো ক্যামেরায় দেখানো যায় না, তাই না? কিন্তু আমার
পুজো পাঠটা দেখালে কি, আমি জানো এরকম শুনবে, আমি এমন অনেক মানুষকে জানি যে সব কিছু করছে, সব কিছু হচ্ছে তার লাইফে, কিন্তু একটু পুজো দেয় না। হ্যাঁ, তো আমার মনে হয় যে আমার পুজো পাঠ দেখে যদি কারোর একটু মনে হয় যে আমিও এইভাবে, যেমন আমি বললাম না, আমি যখন পড়াতে যেতাম আমার ওই স্টুডেন্টের মা কাকিমাকে দেখতাম কি সুন্দর রোজ আচমন দিয়ে পুজো দিত, ঠাকুরকে ভোগ দিত। আমি অত রোজ করতে পারি না। তারপরে তোমরা কেউ ভূমি, কি লাইফ অফ ভূমি এরকম একটা কিছু নাম, যদি তার ব্লগ দেখো দেখবে ঠাকুরজিকে উনি কি হারে যত্ন করে। তাহলে তো ওখানে গিয়েও লোকে বলবে যে তার, যদি ভূমি বলে তোমরা সার্চ করো আমার মনে হয় চলে আসবে, আমি পুরো নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না। তোমরা দেখবে ওনার যত্ন, উনি ভোগ বানান এভরিডে, কিছু না কিছু ভোগ বানাচ্ছেন, নামকিন বানাচ্ছেন শুধু ঠাকুরের জন্য। তো এগুলো দেখে ইন্সপায়ার্ড হই, কিন্তু অত করতে পারবো না। সত্যি ওনার একটা হাই লেভেল অফ এনার্জি। তো আর ঠাকুরের আসন, প্রত্যেক সময় প্রত্যেক অনুষ্ঠানে ঠাকুরের আলাদা আলাদা কাপড়, তো সেই সমস্তগুলো কিন্তু আলাদা, ওগুলো একটা আলাদা এনার্জি দেয়। তো আমার মনে হয় আমার ব্লগগুলো দেখলেও হয়তো মানুষের সেই ইচ্ছেটা আসবে, সেইগুলো সেই জন্যই দেখায়। না হলে যেটুকু ঈশ্বর সাধনা করা যা হয়েছে তো তার ভালোবাসাতেই হয়েছে, তাই না? যাই হোক, এটা আমার বক্তব্য ছিল, আর বেশি কিছু না। চলো দেখাই কি কি কিনেছি। খুব সাধারণ কিছু কিছু জিনিস সাংসারিক, সেগুলোই তোমাদের দেখাচ্ছে। অনেকদিন ধোসা ইডলি হয় না, কারণ ওই বিউলির ডাল এগুলো শেষ হয়ে গেছিলো। এখানে বিউলির ডাল আছে, না এটা মুগ ডাল, 500 গ্রাম মুগ ডাল নিয়েছি, 500 গ্রাম বিউলির ডাল নিয়েছি, আর 1 কেজি গোবিন্দভোগ চাল নিয়েছি, আর 1 কেজি নিয়েছি মুসুরির ডাল। এগুলো ডাল সব। হ্যাঁ, ডালগুলো আমাদের এখানে কুদঘাটে পার্টিকুলার একটা দোকান থেকেই নিই, অন্যান্য দোকান থেকে নিই না। ডাল ভীষণ সমস্যা। আমি অনলাইন ডাল নিয়েছিলাম, সেদ্ধ হয়নি। মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি থেকে ডাল এনেছিলাম, সেদ্ধ হয়নি। স্পেন্সার থেকে ডাল এনেছিলাম, সেদ্ধ হয়নি। তো ওই জন্য ডালগুলো বুঝে বুঝে আনতে হয়। এটা 10 টাকার কাসৌরি মেথি বেরিয়েছে এভারেস্টে, একটা নিলাম। আর একটা গোলাপ জল, এগুলো কাঁচের বোতল, আগেগুলো প্লাস্টিকের ছিল। কাঁচের বোতল না, হ্যান্ডেল করতে খুব ভয় লাগে। একটা গোলাপ জল, একটা কেওড়ার জল, যেহেতু মাঝে মধ্যেই বিরিয়ানি হয় আমার ঘরে। গত সপ্তাহেও বিরিয়ানি হয়েছে, এই সপ্তাহেও বিরিয়ানি হয়েছে। তবে আমার ঘরের বিরিয়ানি খুব সেফ, তাই জন্য আমি করি। তেল মশলা সব কম লাগে, ঝটপট হয়েও যায়। আর আমি তো জানোই পিঙ্ক সানসেট ব্যবহার করি, তো ওইটা নিয়েছি। আর কন্ডিশনারটা পাইনি। 2টো গোলমরিচের গুঁড়োর প্যাকেট নিয়েছি, আর একটা জেকের রাঁধুনি নিয়েছি। ডালে রাঁধুনি ফোড়ন দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। আর একটা ফরচুনের আটার প্যাকেট নিয়েছি। আর কিছু সবজি নিয়েছি, যেগুলো শর্ট ভিডিওতে দেখিয়েছি। তোমরা শর্ট ভিডিওগুলো দেখো, শর্ট ভিডিওগুলো খুব ভালো লাগে। মানে ওগুলো থেকেও একটা আলাদা, আমার তো লাগে, আমি অনেকে দেখি, আমার বেশ লাগে। তো এই আপাতত শ্যাম্পুগুলো বাইরে রেখে দিই। আর বন্ধুরা, আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ঝটপট করে শেষ করে তাড়াতাড়ি করে এডিটিং রাতে যদি পারি করে নেবো। করে সকাল থেকে ব্লগ অনেক দিন শুরু করবার ইচ্ছা আছে, কিছুতেই শুরু করতে পারছি না। আজকের ইচ্ছে আছে যে আমি সকালবেলা ব্লগটা শুরু করবো। তো চলো, আজকের মতো বিদায় নিচ্ছি। টাটা, বাই বাই, গুড নাইট, সায়না।